সকালবেলা সেজেগুজে রুম থেকে বের হচ্ছিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কলেজে যাবো তাই। কিন্তু বের হবার আগেই বাবা ডাক দিল। নীরব, এদিকে আয়। হ্যাঁ বাবা বলো, বলে আমি বাবার সামনে গিয়ে বসে পড়লাম। তোর তো এখন বিয়ের বয়স হয়ে গেছে, আর তুই হয়তো জানিস না যে তোর বিয়ে তোর মা আগে থেকে ঠিক করে রেখেছিল এবং একজনকে কথাও দিয়েছিল। কি বলো বাবা, কার সাথে আমার বিয়ে ঠিক করা? তোর মায়ের বান্ধবীর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করা ছিল ছোটবেলাতেই, কিন্তু তোর মায়ের বান্ধবী মারা যাওয়ার পর তার হাজবেন্ড আমাদেরকে অনেক অপমান করে এবং আমাদের সাথে সম্পর্ক শেষ করে, কারণ তারা ছিল তখন আমাদের থেকে অনেক ধনী আর আমরা ছিলাম অনেক গরিব। এই জন্যই তিনি তার মেয়ের সাথে তোর বিয়ে দেওয়ার কথা অস্বীকার করে আমাদের তার বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই অপমান সহ্য করতে না পেরে তোর মা মনমরা হয়ে খাওয়া দাওয়া করতো না, আর তার কিছুদিন পর মারা যায়। আর মারা যাওয়ার আগে আমাকে প্রতিজ্ঞা করায় আমি যেন ওই মেয়ের সাথে তোর বিয়ে দেই। তাই আমি কষ্টে কষ্টে তিলে তিলে এই সাম্রাজ্য গড়ে তুলেছি। আমি তো আমার কথা রাখার জন্য তাদের থেকেও বেশি ধনী হয়েছি। এখন তোর পালা। আমি বাবার কথা শুনে অনেকটা অবাক হয়েছি, সাথে অনেক রাগও হচ্ছে, কারণ তাদের অপমানের জন্য আমার মা মারা গিয়েছে। আচ্ছা বাবা, তাহলে আমাকে এখন কি করতে হবে সেটা বলো। তুই এখন ওই মেয়েকে তোর প্রেমে ফাঁদে ফেলবি এবং বিয়ে করবি। বাবা, আমাদের পরিচয় দিলেই তো তারা তার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। না, সেটা তো তাহলে তোর সাথে বিয়ে হবে না, আমাদের টাকার সাথে বিয়ে হবে। তুই ছদ্মবেশে গরিব সেজে তাকে প্রেমের ফাঁদে ফেলবি আর তারপর বিয়ে করবি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, তুমি তাদের ঠিকানাটা আমাকে দাও। এই নে, এখানে ওদের ঠিকানা লেখা আছে। তবে হ্যাঁ, আমি খোঁজ নিয়ে জেনেছি ওই মেয়ে নাকি অনেক অহংকারী আর বদমেজাজি। চিন্তা করো না বাবা, তোমার ছেলে ওই মেয়ের সব অহংকার আর বদমেজাজ ঝেড়ে ফেলে দেবে। আচ্ছা ঠিক আছে, আর যখন যা লাগে আমাকে বলবি। আচ্ছা বাবা ঠিক আছে। এই বলে আমি চলে গেলাম সেই দেওয়া ঠিকানার সামনে। গিয়ে ভালো করে দেখলাম বাড়িটা বেশি বড় না। বাড়ির দিকে তাকিয়েছিলাম, এমন সময় দেখলাম একটা ছেলে বাড়ির বাইরে বের হচ্ছে, হাতে খরচের ব্যাগ। ভাবলাম হয়তো এই বাড়ির চাকর হবে, আর মনে মনে ফোন দিয়ে বেটে নিলাম আমার কি করতে হবে। তাড়াতাড়ি করে সেই ছেলের কাছে গেলাম এবং বললাম, এই যে ভাই শুনছো, তোমার সাথে কিছু কথা আছে, একটু সাইডে আসা যাবে? হ্যাঁ ভাই, বলুন কি বলবেন। তুমি এই বাড়ির কে হও? আমি এই বাড়িতে কাজ করি। আচ্ছা, আমি যদি তোমাকে 3 লক্ষ টাকা দেই? আপনি আমাকে কেন এত টাকা দেবেন? বলছি বলছি, তুমি টাকাগুলো নিয়ে এবারের কাজ ছেড়ে দেবে এবং বলবে তুমি তোমার গ্রামের বাড়িতে চলে যাচ্ছ এবং তোমার গ্রামের এলাকা থেকে একজনকে এখানে নিয়ে এসেছো, তাকে তোমার জায়গাটা দিয়ে দেবে। ছেলেটা কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল। এরপর সে বলল, আমি আজ মালিককে বলবো চলে যাওয়ার কথা, দেখি আগে তিনি কি বলেন। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, কারণ 3 লক্ষ টাকা তো আর কেউ হাতছাড়া করতে চাইবে না। আমি আপনাকে কল দিয়ে জানিয়ে দেবো। আপনার নাম্বারটা দিন। আচ্ছা এই নাও আমার নাম্বার। বলে আমি ছেলেটাকে আমার নাম্বারটা দিয়ে দিলাম। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, বাজারে একটু যেতে হবে বাজার নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ কল দিতে কিন্তু ভুলবে না। আচ্ছা ভাইয়া, আসি এখন। আমিও আচ্ছা বলে বাড়িতে চলে আসলাম। সন্ধ্যার দিকে ছেলেটা আমাকেই কল দিল। আমি মালিককে বলছি, তিনি রাজি হয়েছেন, আপনি কাল সকালে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি সকালেই চলে যাব, তুমি এই বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকো। হুম, ঠিক আছে। আর কথা কি হয়েছিল সেটা মনে আছে তো? আরে ভাই সেটা নিয়ে চিন্তা করো না, তুমি পেয়ে যাবে। আচ্ছা তাহলে এখন রাখি। এই বলে ছেলেটা ফোন কেটে দিল। আমি এসে বাবার সাথে কথাগুলো শেয়ার করলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে রুমেই চলে গেলাম আর ভাবতে লাগলাম কাল থেকে আমার যুদ্ধ শুরু, দেখা যাক কি হয়। এ কথা ভেবেই বিছানায় শুয়ে পড়লাম। তারপর ফেসবুকে একটু আড্ডা দিয়েই ঘুমিয়ে পড়লাম, কারণ কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তারপর হঠাৎ অ্যালার্মটা বেজে উঠতেই ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছি, তখন বাবা আমার রুমে এসেই, নীরব বাবা, রেডি হচ্ছিস? হ্যাঁ বাবা, আচ্ছা, রেডি হয়ে আয়, নাস্তা করবি। বলেই বাবা চলে যেতে লাগলো। ঠিক আছে বাবা, আমি এখনই আসছি, বলে রেডি হয়ে বাবা আর আমি একসাথে নাস্তা করছি। তখনই, নীরব, ওখানে গিয়ে তোর কিছু লাগলেই আমাকে কল দিবি, আমি মামুনকে দিয়ে পাঠিয়ে দিব। ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশনই করো না, আমি প্রতি রাতে তোমাকে কল দিয়ে সব জানাবো। কথাটা বলার পরেই হঠাৎ মামুন কল দিল। হ্যাঁ মামুন বল। দোস্ত তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, বলে কলটা কেটে দিয়েই, বাবা মামুন কল করেছিল, তাড়াতাড়ি যেতে বললো। ঠিক আছে বাবা, সাবধানে যাস। ঠিক আছে বাবা, বলে আমি হাতটা ধুয়ে টিস্যু বক্স ছিল
সেখান থেকে টপটপ দুটো টিস্যু নিয়েই দিলাম দৌড়। তারপর নিচে গিয়ে আগের বাইকটা নিয়ে মামুনের বাসার সামনে যেতেই দেখি মামুন দাঁড়িয়ে আছে। আমি মামুনের সামনে বাইকটা ব্রেক করতেই, দোস্ত, আরিফ আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। হ্যাঁ জানি, পেছনে ওঠ। আরে আরে, এই দামি পোশাকে তুই ওই বাড়িতে যাবি? হ্যাঁ, তাছাড়া কম দামি পোশাক তো আমার নেই। আমি জানতাম তুই এই ভুলটাই করবি, তাই আমি রাতে তোর জন্য একটা ব্যাগ কিনেছি। আর ওই ব্যাগে তোর কম দামি প্যান্ট শার্ট আছে। কোথায় সেগুলো? আমার বাসায়, তাড়াতাড়ি চল। তারপর আমি বাইকটা রেখেই তাদের মামুনের রুমে গিয়ে প্যান্ট শার্ট পাল্টে নিলাম। তারপর মামুন আমাকে দেখেই, দোস্ত, বাহ, এখন তোকে একদমই গ্রামের ছেলেদের মতো লাগছে। দোষ আমার তো লজ্জা করছে। আরে লজ্জার কিছু নাই, চল চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, বলে ব্যাগটা নিয়ে নিচে নামলাম। তারপর মামুনকে পেছনে বসিয়ে আমি মেহেজাবিনদের বাসার একটু দূর থেকেই বাইকটা ব্রেক করলাম। তারপর আমি আমার মোবাইলটা বের করে আরিফকে কল দিলাম। কল দেওয়ার সঙ্গে সঙ্গে ধরে ফেললো। হ্যাঁ আরিফ, কোথায় তুমি? এই তো ভাইয়া, আমি বাসা থেকে বাইর হইতেছি। তাড়াতাড়ি আসো, বলে কল কেটে দিলাম। কিন্তু মামুন আমার মোবাইলের দিকে এমন করে তাকিয়ে আছে যেন কোনোদিন মোবাইলই দেখেনি। তারপরে, করে এমন করে কি দেখছিস? আরে গাদা, তুই কি এই মোবাইল নিয়ে ওদের সামনে যাবি? হ্যাঁ কেন? ওই, তুই কি কখনো দেখেছিস বাড়ির চাকররা আইফোন 11 প্রো চালায়? ও সরি, ভুলে গিয়েছিলাম। তাহলে কি মোবাইল চালাবো? কথাটা বলার পরেই মামুনের পকেট থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন বের করেই, এই নে, এটা চালাবি, এটার দাম মাত্র 10,000 টাকা। আর তোর এই আইফোন কখনো ওরা যাতে না দেখে লুকিয়ে রাখবি। ঠিক আছে দোস্ত। তারপরে আরিফ চলে আসলো। আরিফ এসেই, ভাইয়া, আমি তাদের বানিয়ে বানিয়ে কইছি। আপনি কইবেন আপনি আমাদের একই গ্রামে থাকেন আর আমাকে ছোটবেলা থেকে চেনেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দোস্ত, তাহলে যা, আর শোন, যখন যা লাগবে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবি। ঠিক আছে দোস্ত, তাহলে যাই। বলে আমি ব্যাগটা নিয়ে আরিফের পেছন পেছন গেলাম। বাড়ির ভিতরে ঢুকেই মনে মনে বললাম, না, যা ভাবছিলাম তার থেকেও বাড়িটা একটু ছোট, তবুও ভালোই সাজানো গোছানো। একথা ভাবছি আর চারিদিক তাকিয়ে তাকিয়ে হাঁটছি। হঠাৎ ঠাস করে কারোর সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেলাম। উফ, অনেক ব্যথা পাইছি। হঠাৎ কোনো মেয়ের চিৎকার শুনে স্বয়ং ওই চোখটা খুলতেই ভেবা চেকে খেয়ে গেলাম। আরে এটা কে? এত সুন্দর মেয়ে, ঠিক যেন পড়ি। এটা ভেবে হা করে তাকিয়ে আছি। এদিকে আরিফ এই কাহিনী দেখে সঙ্গে সঙ্গে জিব্বাতে কামড় দিয়ে তাকিয়ে আছে। মেয়েটা আমাকে সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে উঠেই, এই কুত্তা, তোর এত বড় সাহস, তুই আমার উপরে পড়িস? আমি উঠে মেয়েটাকে কিছু বলতে যাব, তবে ঠাস ঠাস করে দূরে চর দিয়ে সোজা চলে গেল। আমি তো পুরো থ খেয়ে গেলাম। কি হলো বুঝতেই পারলাম না। বোঝার আগে দূরে চর দিয়ে চলে গেল। সঙ্গে আরিফ দৌড়ে এসেই, ভাইয়া, ব্যথা পাইছেন? উহ, তা তো পেয়েছি। ভাইয়া, এটাই মেহজাবিন আপু। কি? এটাই মেয়ে যাবেন? জি ভাইয়া। দেখতে তো মাশাআল্লাহ হেভি, কিন্তু অহংকার অনেক। ভাইয়া, কিছু কইতেছেন? না না, কিছু না, চলো। তারপরে আমাকে আকরাম সাহেবের কাছে নিয়ে গেল। আমাকে দেখে আকরাম সাহেব বলল, আরিফ, তোর গ্রাম থেকে তুই এই ছেলেকে নিয়ে আসছিস? জি স্যার, উনারই নিয়ে আইছি। আমি কোনো কথা বলছি না, মনে মনে ভাবছি যেমন তার বাপ তেমনই তার মেয়ে। এই ছেলে তোমার নাম কি? আমার নাম আকাশ। মিথ্যা বললাম, নীরব বললে তো হয়তো চিনে ফেলতে পারে। সব ঠিক আছে, আজ থেকে তুমি আরিফের বদলে কাজ করবে। জি স্যার। তুই ওকে তোর ঘরটা দেখিয়ে দে, সব কাজ বুঝিয়ে দে। বলেই চলে গেল। জি স্যার। ভাইয়া আসেন। বলে আমাকে একটা রুমে নিয়ে গিয়েই, ভাইয়া, আজ থেকে আপনি এই ঘরে রাখবেন। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। এমন রুমে আমি থাকবো? এর থেকে অনেক ভালো রুমে থাকে আমাদের বাড়ির কাজের লোকেরা। ভাই, পছন্দ হয়নি? না হলেও কিছু করার নাই। ভাইয়া, ঘরে ব্যাগটা রাখেন, তারপর আপনাকে আমার সব কাজ বুঝিয়ে দিতেছি। আচ্ছা, বলে ব্যাগটা রেখে আর এর সাথে চলে গেলাম। আরিফ আমাকে রান্নাঘরে নিয়ে গিয়েই দেখিয়ে দিল কোথায় কাজের জিনিসগুলো আছে। ভাইয়া, আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করতে যেতে হবে, তারপর বাড়ির টুকিটাকি কাজ, এরপর থালা বাসন ধোয়া, আরো অনেক কাজ। আমি থালা বাসন ধোবো কেন? কাজের মেয়েরা নেই? ভাইয়া আছে, কিন্তু তাদের সাথে আপনাকেও সাহায্য করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, সব কাজ তো বোঝানো শেষ, এখন চলেন ঘরে যাই। হ্যাঁ চলো, বলে আমি আর আরিফ রুমে গেলাম। তারপরেই, ভাইয়া, আমি এখনই চলে যাবো। টাকাটা তোমার ব্যাগ কোথায়? ওই তো এখানে। এখানে নিয়ে এসো আর দরজাটা বন্ধ করো। আরিফ সঙ্গে আগে দরজাটা বন্ধ করেই আমার কাছে ওর ব্যাগটা নিয়ে আসলো। তারপর আমি আমার ব্যাগ থেকে 3 টাকার বান্ডেল বের করি। এই যে, এখানে পুরো 3 লাখই আছে, গুনে নাও। আরিফ সঙ্গে আমার হাত থেকে টাকাগুলো নিয়েই, না না, গুণা লাগবো না। বলেই ওর ব্যাগের একদম নিচে টাকাগুলো রেখে দিল। আর শোনো, এই কথা তুমি আর আমি ছাড়া অন্য কেউ যেন না জানে। ভাইয়া, গরিব হইতে পারি কিন্তু বিশ্বাসঘাতক না। ঠিক আছে, চলো এবার তোমাকে এগিয়ে দিয়ে আসি। হ ভাইয়া, চলেন। বলেই ব্যাগটা কাঁধে নিয়েই রুম থেকে বের হলো।
তারপর আমি আরিফকে বাইরে একটা রিক্সা রেখে উঠে দিয়ে বিদায় দিলাম। তখন আমার সামনে একটা গাড়ি এসে ব্রেক করলো। সরাসরি আমি সরে যেতেই গাড়ি থেকে মেহজাবিন বের হয়েই, এই, তুই না তখন আমাকে ধাক্কা দিয়েছিলি? না মানে আসলে আমি দেখিনি, আর আপনাদের বাড়িটা অনেক বড় তো, তাই চারদিক ঘুরে ঘুরে দেখতেই ধাক্কা লেগে গেল। তুই কি আরিফের গ্রাম থেকে এসেছিস? জি। কিন্তু তোকে তো আমার সন্দেহ হচ্ছে। তুই কে বলতো? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ধুপ করে উঠলো। মনে মনে ভাবলাম ও আবার আমাকে কোথাও দেখেনি তো। তখনই, কি রে, কি ভাবছিস? না না কিছু না, আমি আকাশ, আরিফদের গ্রামেই থাকি। কিন্তু তোর ভাষা তো গ্রামের ছেলেদের মতো না। হবে কিভাবে? প্রথমত আমি একটু পড়াশোনা করছি, তার উপরে আমি ছোটবেলায় ঢাকায় ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু আরিফ তোকে সব কাজ বুঝিয়ে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দিয়েছে। বাজার করা, বাড়ির টুকিটাকি কাজ, তারপর থালা বাসন ধোয়া। আরো একটা কাজ আছে। আরো একটা? হ্যাঁ, আরো একটা। তোকে যখনই যেখানে বলবো ঠিক তখনই আমার সাথে যেতে হবে। কি, পারবি তো? হ্যাঁ পারবো। গুড। যা, সামনের একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমার জন্য একটা পিৎজা নিয়ে আয়। জি। বলে হাঁটা দেবো তখনই, ওই, টাকা নিয়ে যা। ও দেন। বলে টাকাটা নিয়ে কিছু দূর গিয়েই পকেট থেকে মাস্কটা বের করে পরে নিলাম। তারপর রেস্টুরেন্ট থেকে একটা পিৎজা নিয়ে চলে আসলাম। আরে মেহজাবিনের ঘর আমাকে দেখিয়ে দিয়েছিল, তাই আস্তে আস্তে ও রুমের সামনে গিয়ে দেখি দরজা হালকা খোলা আছে। তাই সোজা রুমে ঢুকেই থ খেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মেহজাবিন চিৎকার দিয়ে উঠলো। তখনই এক দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। আপনারা কি ভাবছেন মেহজাবিন চিৎকার দিল কেন? আরে মেহজাবিন ড্রেস চেঞ্জ করতেছিল, কিন্তু আমি না দেখেই ঢুকে পড়ছি। কিন্তু এখন কি হবে? ওর যে রাগ, আজকে মনে হয় আমার 12টা বাজিয়েই দিবে। তাই পিজ্জাটা ওর দরজার সামনে রেখেই আমি নিচে আমার রুমে চলে গেলাম। উফ, মেহজাবিনকে ড্রেস করতে চেঞ্জ করতে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর ব্যাগ থেকে মোবাইলটা বের করেই মামুনকে ফোন দিলাম। কি রে দোস্ত, কি অবস্থা? দোস্ত শোন। তারপর আমি প্রথম থেকে সবকিছু মামুনকে খুলে বললাম। দোস্ত, আজ তোর কপালে মনে হয় শনি ভর করবে। দোস্ত এমনি টেনশনে আছি, তার উপরে তুই আবার ভয় দেখাচ্ছিস। কথাটা বলার পরেই হঠাৎ শুনতে পেলাম কে যেন বাইরে থেকে আমাকে ডাকছে। তখনই মামুন কে যেন ডাকছে, এখন রাখি পরে কথা হবে বলে ফোনটা কেটে দিলাম। তারপর আমি দরজাটা খুলেই দেখি মেহজাবিন আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কি করি? আপু, আপনার পিজ্জা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কিন্তু তুই আমাকে না বলে আমার রুমে ঢুকেছিস কেন? আসলে আপনার রুম খোলা ছিল তাই। আর বলতে না দিয়েই সঙ্গে ঠাস করে একটা চট দিয়েই, ছোট লোক কোথাকার, এখন সাধু সাজা হচ্ছে? আরে, তোদের মতো ছেলেদের আমার জানা আছে, ক্যারেক্টারলেস একটা। আসলে আপু সত্যি বলতে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আর যেন এরকম না হয়। আমার ঘরে ঢোকার আগে নক করবি। বলেই চলে গেল। ওর এই ব্যবহার দেখে মন যাচ্ছে জোরে একটা চট দিয়ে চলে যাই। মায়ের ইচ্ছে আমি কখনোই নষ্ট হতে দেবো না। ওর যতই অহংকার থাকুক না কেন, আমার ভালোবাসার ফাঁদে ওকে ফেলবই। তারপর এইভাবেই রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি রূপা রান্না করছে। রূপা আমার বয়সে ছোট হবে। রূপা আমাকে দেখেই, আরে, আপনি আজকেই তো আইলেন? আরিফ নিয়ে আইছে তাই না? জি আপু আজকে এসছি। ও, তাহলে ভাইয়া, অহন আপনি আইলেন কেন? কাল থাইকা কাজ করতেন। না না এখন দেখতে আসলাম। এই তো রান্না প্রায় হয়ে গেছে, একটু পরেই স্যার আর আপামনি খাইতে বসবো। ও তাহলে স্যারের বউ নাই? না, অনেক আগেই মারা গেছে। ও আচ্ছা, তাহলে আপনাকে একটু সাহায্য করি। হ্যাঁ, করেন, সমস্যা নেই। কিন্তু ভাইয়া, একটা কথা কই। হ্যাঁ বলেন। ভাইয়া, আপনারে না ঠিক নায়কের মতো লাগে, হেব্বি দেখতে। আর আপনার কথা বলার স্টাইলও নায়কের মতো। বলে হি হি করে হেসে দিল। রূপার কথা শুনে আমার অনেক হাসি পেয়ে গেল। তাই সঙ্গে সঙ্গে হা হা করে হেসেই, তাই হ, ঠিক আছে, এখন কি করতে হবে? তেমন কিছুই না। অহন আপনি এই বিরিয়ানির বোলটা খাওনের টেবিলে রাখা আসেন। ঠিক আছে। বলে বিরিয়ানির বোলটা খাবার টেবিলে রেখে আসলাম। তারপর রূপা সালাদ আর প্লেটগুলো নিয়ে সবকিছু সাজিয়ে চলে আসলো। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, আসলে অনেক ক্ষুধা লেগেছে তাই। কিন্তু রূপা কিভাবে যেন বুঝে গেল আমার ক্ষুধা লেগেছে। তাই রূপা আমার সামনে এসেই, ভাইয়া, আপনি হাত মুখ ধুয়ে আপনার ঘরে যান, আমি আপনার লেগা খাওন নিয়ে আইতেছি। আচ্ছা তাহলে আমি যাই। বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আমার রুমে গিয়ে মামুনকে ফোন দিলাম। হ্যাঁ দোস্ত বল, পরে কি হয়েছে? দোষ আর বলিস না, আর একটা চট দিয়েছে।
হ্যাঁ রে, কিন্তু কিছু বলতে পারেনি। এই প্রথম কেউ আমার গায়ে হাত তুলেছে। দোস্ত কি বলবো বল, কিছুই বলার নেই। আচ্ছা দোস্ত, এখন রাখি, পরে কল দেবো বলে ফোন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে রূপা খাবার নিয়ে হাজির। আমি মনে মনে ভাবলাম, রূপা আবার আমার কথাগুলো শুনে ফেললো না তো। ভাইয়া খাবার নিয়ে আইছি, খেয়ে নেন। বলে মামুনের দেওয়া মোবাইলটা দেখেই, আরে ভাইয়া, এই মোবাইল কার, আপনার? হ্যাঁ আমারই। ভাইয়া মোবাইলটা অনেক সুন্দর, মনে হয় নতুন কিনেছেন। হ্যাঁ নতুন কিনেছি। ভাইয়া জানেন, আমার না এমন একটা মোবাইল কেনার অনেক শখ, কিন্তু টাকার লিগে কিনতে পারি না। তখন আমি মনে মনে ভাবলাম, আমার তো আইফোন আছেই, সেটা রাতেই তো চালাতে পারি, আর কথা বলার জন্য একটা ছোট বাটন ফোন নিলেই হবে, এই সোনার তো দরকার নেই। এই কথা ভেবেই, আচ্ছা রূপা, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ ভাইয়া কন। দেখো, তুমি আমার বয়স অনেক ছোট, তাই তুমি আমার ছোট বোনের মতো, সেক্ষেত্রে এই মোবাইলটা তোমাকে দিতেই পারি, নেবে? ভাইয়া সত্যি? হ্যাঁ সত্যি। বলে মোবাইল থেকে আমার সিমটা বের করে মোবাইলটা রূপাকে দিলাম। ভাইয়া আপনি এখন কি চালাইবেন? আমি একটা বাটন ফোন কিনে নেবো। আর হ্যাঁ, তোমাকে যে আমি এই মোবাইলটা দিয়েছি তা কেউ যেন না জানে, কেউ জিজ্ঞেস করলে বলবা আরিফ যাওয়ার আগে তুমি ওকে টাকা দিয়েছিলে, তাই তোমাকে এটা কিনে দিছে, মনে থাকবে? হ্যাঁ ভাইয়া মনে থাকবে। এখন খেয়ে নেন, আমি যাই, একটু পর আবার আসবো। ঠিক আছে। বলে খাওয়া শুরু করলাম, অনেক ক্ষুধা লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করতেই রূপা এসে বললো, স্যার মানে আকরাম সাহেব আমাকে ডাকছে। ঠিক আছে আমি যাচ্ছি। বলে আমি আকরাম সাহেবের সামনে গিয়েই, স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ আকাশ, তোমাকে ডেকেছি। আজকে মেহজাবিন একটা পার্টিতে যাবে, তুমি ওর সাথে গিয়ে ওকে একটু চোখে চোখে রাখবে, দেখবে কোনো ছেলে যাতে ওকে ডিস্টার্ব না করে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে মেহজাবিন আপুকে কোনো ছেলেই ডিস্টার্ব করতে পারবে না। তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো মনে হচ্ছে, তাই তোমাকে বিশ্বাস করছি। জি স্যার। তুমি তাহলে রেডি হয়ে নাও, মেহজাবিন রেডি হচ্ছে। জি স্যার, আমি এখনই যাচ্ছি। বলে আমি আমার রুমে গেলাম। উফ, অনেক বড় একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ কোনো মতেই একটু হলেও কাজে লাগাতে হবে। তারপর আমি একটা পুরাতন শার্ট প্যান্ট পরে রেডি হলাম। তারপর আমি মেহজাবিনের সামনে গিয়েই, আপু চলেন। এই চলেন মানে? তুই কোথায় যাবি? তখনই আকরাম সাহেব বলল, ও তোর সাথেই যাবে। না, আমি এই ছোট লোককে আমার সাথে নিতে পারবো না। তাহলে তুমিও পার্টিতে যেতে পারবে না। ঠিক আছে, এই চল। বলে মেহজাবিন হাঁটা শুরু করলো। জি। বলে আমি ওর পেছন পেছন গেলাম। মেহজাবিন গাড়িতে উঠবে তখনই, এই তুই এমন পোশাক কেন পরেছিস? আমার তো ভালো পোশাক নেই। মেহজাবিন কথাটা শুনেই একটু রাগ দেখে গাড়িতে উঠে গেল। গাড়িটা মেহজাবিন চালাবে, আমি ওপাশ থেকে ওর সাথে বসতে যাব তখনই, এই আমার সাথে না, তুই পেছনে বস। জি আচ্ছা। বলে পেছনে বসলাম। তারপর মেহজাবিন চুপচাপ গাড়ি চালাতে লাগলো, কোনো কথাই বলছে না, হয়তো আমি ওর সাথে আসি বলে অনেকটা রাগ করছে। তারপর কিছুক্ষণ পরে একটা পার্টি সেন্টারে গিয়ে মেহজাবিন গাড়ি থামালো। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই পার্টি সেন্টারে সব লোক আমাকে ভালোভাবেই চেনে। তারপর মেহজাবিন গাড়ি থেকে নেমেই, এই তাড়াতাড়ি আয়। জি আচ্ছা। বলে তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম। তারপর আমি মেহজাবিনের পেছন পেছন পার্টি সেন্টারের ভেতরে ঢুকলাম। মেহজাবিনকে দেখেই একদল মেয়ে এসেই, আরে নিয়ে যাবি, এত দেরি করলে কেন? আর বলিস না, বাবা আমাকে একা ছাড়তেই চাইছিল না, তাই ওকে আমার সাথে পাঠিয়েছে। মেয়েগুলো আমাকে দেখে হা করে তাকিয়েই, কি নিয়ে যাবি, এটা কি? কথা শুনে অনেকটা লজ্জা পেলাম, মনে হচ্ছে এখনই ওখান থেকে চলে আসি। হঠাৎ এই মেয়েগুলোর মধ্যে একজন বলল, এই দাঁড়া দাঁড়া, ওনাকে কোথায় যেন দেখেছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন এই বুকের ভেতর ধুক করে উঠলো। মেয়েটা দেখে ভালো করে তাকাতেই চিনে ফেলাম, আরে এটা তো সেই মেয়ে। আমি আর মামুন যখন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তখন এই মেয়েটা আমার দিকে হা করে তাকিয়েছিল। উফ, তখন কি হবে যদি চিনে ফেলে? তখনই মেহজাবিন ওই মেয়েটাকে বললো, আরে বাদ দে এসব, মানুষের মতো দেখতে মানুষ তো থাকতেই পারে। হ্যাঁ তাও ঠিক, কিন্তু আরে কিসের কিন্তু, দেরি হয়ে যাচ্ছে, চল। বলেই সবাই হাঁটা দিল। আমি ওদের পেছন পেছন যাবো তখনই, এই তুই কোথায় যাচ্ছিস? তুই এখানেই থাক। বলেই চলে গেল। কি আর করার, ভালোই হলো, ওদের সাথে ভেতরে গেলে হয়তো অনেকেই চিনে ফেলতে পারে। এভাবে বাইরে যাবো তখনই একটা ছেলে পেছন থেকে ডাক দিল। আমি পেছনে ঘুরতে ভাবা চেকে গেলাম, আর এটা তো রনি, আমাদের ম্যানেজার সাহেবের ছেলে। উফ, আজ মনে হয় কপালটাই খারাপ। তখন এই রনি আমার সামনে এসেই, স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি স্যার, আপনাদের দোয়ায় ভালোই আছি, কিন্তু স্যার আপনি এখানে এই অবস্থায় কেন?
কথাটা শুনে একটু লজ্জা পেয়েই বললাম, এমনি একটা কাজে এসেছি, তুমি এখানে কেন? স্যার পার্টিটা আমি অ্যারেঞ্জ করেছি। আপনার বাবাকে আপনার কথা বলা সে বললো আপনি নাকি যেতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি আসতে পারতাম না, কিন্তু একটা কাজেই এখানে আসতে হলো। স্যার তাহলে চলে যাচ্ছেন যে? আসেন ভেতরে আসেন। না না, আমার কাজ শেষ, আবার এখনই আরেক জায়গায় যেতে হবে। ও স্যার, তাহলে পরের বার কিন্তু না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে বলে তাড়াতাড়ি বাইরে চলে আসলাম। কারণ কেউ যদি রনির সাথে আমাকে দেখে, রনিকে জিজ্ঞেস করে আমাকে কিভাবে চেনে, তাহলে তো রনি সব বলে দেবে। তারপর বাইরে এসে গাড়িতে বসে আমার ফোনটা বের করি, বাবাকে কল দিলাম। হ্যাঁ নীরব, বাবা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ বাবা, তোমার শরীর কেমন আছে? ভালো আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি ভালোই আছি। তোর কি কিছু লাগবে? না বাবা, কিছুই লাগবে না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো আর সবাইকে বলো ঠিক মতো কাজ করতে। ঠিক আছে বাবা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস। বলেই ফোন কেটে দিল। তারপর ফোনটা আবার পকেটে রেখে দিলাম। তারপর গাড়ির ভেতরে ঘন্টাখানেক বসে রইলাম, আর ভালো লাগছে না, তাই গাড়ির ভেতর থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করছি। হঠাৎ মনে হলো একটু ভেতরে গিয়ে দেখি মেজাবিন কি করছে। এ কথা ভেবেই ভেতরে গেলাম। গিয়ে দেখি সবাই ডিজে মিউজিক ছেড়ে ডান্স করছে। আমি ভেতরে ঢুকতে যাবো, তখন একটা সিকিউরিটি পেছন থেকে আমাকে বলল, এই আপনি ভেতরে যাচ্ছেন কেন? কথাটা শুনে জায়গায় দাঁড়িয়ে গেলাম। তারপর সিকিউরিটি আমার সামনে এসেই, এই তুমি জানো না চাকর বাকর ভেতরে ঢোকা একদম নিষেধ? কথাটা শুনে আমি সিকিউরিটির মুখের দিকে তাকিয়ে আছি, আর মনে মনে ভাবছি শুধু কম দামি একটা পোশাক পরেছি বলে আমাকে চাকর মনে করলো। তখনই হঠাৎ সিকিউরিটি এর ইনচার্জ দৌড়ে এসেই, সমস্যা নেই, এটা ওর দোষ না, দোষ আমার এই পোশাকের, বলে আমি ভেতরে ঢুকে গেলাম। তারপর ভেতরে গিয়ে দেখি মেজাবিন ও তার বান্ধবীরা মিলে ডান্স করছে। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কিছুক্ষণ পরে পার্টি শেষ হলো। সবসময় আমি বাইরে বের হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তখনই মেজাবিন আর ওর 4-5টা বান্ধবী মিলে গাড়ির কাছে এসেই ওরা হাসাহাসি করছে। হঠাৎ ওদের মধ্যে থেকে একটা মেয়ে আমাকে বলল, এই যে ভাইয়া। জি, আমাকে বলছেন? হ্যাঁ ভাইয়া, তোমাকেই বলছি। তুমি না অনেক হ্যান্ডসাম। কথাটা বলার পরে সবাই হি হি করে হাসতে লাগলো। হঠাৎ একজন বলে উঠলো, এই তোরা ওনাকে নিয়ে এমন করে হাসছিস কেন? কথাটা শুনেই অন্য আরেকটা মেয়ে বলল, কি রে বিথি, তোরা তো গায়ে লাগছে কেন? আবার প্রেমে পড়লে নাকি? বলেই সবাই আবার হাসাহাসি করতে লাগলো। দেখ, সবসময় মজা ভালো লাগে না, আমি গেলাম। বলেই বিথি চলে গেল। তখনই মনটা যাচ্ছিল সবগুলোকে থাপড়াইয়া দাঁতগুলো ফেলে দেই। তারপরেই, এই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? সরে দাঁড়া। বলার সঙ্গে সঙ্গে আমি সরে দাঁড়ালাম। তারপর মেজাবিন ওর বান্ধবীদের গাড়িতে উঠেই, এই আকাশ, গাড়িতে না আর জায়গা নেই, তুই একাই বাসায় চলে যাস, আমি ওদের নামিয়ে বাসায় চলে যাব। আচ্ছা। বলার পরে ওদের মধ্যে থেকে তন্নি নামের একটা মেয়ে বলল, এই যে ভাইয়া, আপনার নম্বরটা দেন তো। কেন? দরকার আছে, দেন। আমার তো মোবাইল নেই। তখনই মেজাবিন বলল, এই তনি, বাদ দে না, পাগল হয়ে গেছিস নাকি? বলেই গাড়ি স্টার্ট দিল। তারপরে মেজাবিন ওর বান্ধবীদের নিয়ে চলে গেল। আর আমি মনে মনে ভাবছি, যে করেই হোক যত তাড়াতাড়ি সম্ভব মেজাবিনকে আমার প্রেমে ফেলতেই হবে। কিন্তু মেজাবিন আমার আসল রূপ দেখলে সবাই প্রেমে পড়ে যাবে। কিন্তু না, তা করা যাবে না। ওদের বাড়ির চাকর হয়ে ওকে আমার প্রেমে ফেলবো। তারপরে আমি ফোনটা বের করেই রনিকে কল করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রনি, তুমি কি বাইক নিয়ে আসছো নাকি গাড়ি? স্যার বাইক নিয়ে আসছি। কিন্তু কেন স্যার? এমনি তোমার বাইকটা নিয়ে একটু গেটের সামনে আসো তো। জি স্যার, আমি এখনই আনছি। বলেই রনি ওর বাইকটা নিয়ে আমার কাছে এসেই, স্যার আসছি। গুড। রনি, তোমার বাইকটা নিয়ে এক জায়গায় যাবো, তুমি আমার সাথে চলো, আবার বাইক নিয়ে চলে এসো। জি স্যার। পেছনে ওঠো। বলার পরেই রনি বাইক থেকে নেমে পেছনে বসলো। আমিও বাইকের সামনে বসতেই রনি আমাকে হেলমেট দিল। রনি, আমি একটু জোরে চালাবো, ভালো করে ধরে বসো। জি স্যার। বলার সঙ্গে সঙ্গে আমি বাইকটা জোরে টান দিলাম। রাত প্রায় 12টা, তাই রাস্তা ভালোই ফাঁকা ছিল। সেই সুযোগে বাইক অনেক জোরেই চালাচ্ছি। এত জোরে বাইক চালাতে দেখে রনি অনেকটাই ভয় পেয়ে গেল, কিন্তু কিছু বলতে পারছে না, শুধু চুপ করে ধরে বসে আছে। পার্টি সেন্টার থেকে মেজাবিনদের বাসা প্রায় 1 ঘন্টার রাস্তা, কিন্তু আমি 15 মিনিটেই চলে আসছি। তারপর মেজাবিনদের বাসা থেকে একটু দূরে ব্রেক করেই, রনি, আমি এখানেই নামবো, তুমি এখন চলে যাও। কিন্তু স্যার বাসা যাবেন না? হ্যাঁ যাবো, কিন্তু একটু দেরি হবে, তুমি চলে যাও। তারপর রনি চলে গেল। তারপর হেঁটে হেঁটেই বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি আকরাম সাহেব এখনো সোফায় বসে আছে। সে আমাকে দেখেই, আরে আকাশ, মেজবিন কোথায়? আসলে স্যার মেজাবিন আপু আমাকে পার্টি সেন্টারে রেখে তার বান্ধবীদের নিয়ে চলে গেছে। কি বলো, মেজবিন তো এখানে আসেনি, তুমি এত তাড়াতাড়ি আসলে কিভাবে?
আসলে স্যার এত রাতে গাড়ি পাচ্ছিলাম না, তাই একটা ছেলেকে দেখলাম বাইক নিয়ে এই পথে আসতে, তাই ওনাকে বলেই তার সাথেই চলে আসছি। কিন্তু মেহজাবিন এটা ঠিক করেনি। ওই ছেলেটা তোমাকে যদি না নিয়ে আসতো তাহলে তুমি কিভাবে আসতে? বলতে না বলতে মেহজাবিন এসে হাজির। মেহজাবিন আমাকে দেখেই থকে দাঁড়িয়ে পড়লো। মেহজাবিন, তুমি ওকে একা ফেলে আসলে কেন? আসলে বাবা, আমার বান্ধবীরা গাড়িতে উঠেছিল, তাই জায়গা হয়নি, সেই জন্য ওকে রেখে আসছি। চুপ করো, তোমার এটা মাথায় আসেনি ও এমন রাস্তাঘাট কিছুই চেনে না, যদি হারিয়ে যেত? মেহজাবিন ওর বাবার ধমক শুনেই চমকে উঠলো, তারপর রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে বাবা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমি আমার রুমে গেলাম। বলে আকরাম সাহেব চলে গেল। আমি আর না দাঁড়িয়ে থেকে সোজা রুমে চলে গেলাম। মেহজাবিন আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আমি রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পর মনে হঠাৎ আমার রুমের দরজায় কে যেন রক ঠক ঠক আওয়াজ করছে। আমি সঙ্গে মোবাইলটা পকেটে রেখে দরজাটা খুলে ভ্যাপা চেকে খেয়ে গেলাম, কারণ মেহজাবিন আমার সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার অনেক রেগে। আপনি বলার সঙ্গে সঙ্গেই মেহজাবিন ওর দু হাত দিয়ে আমার শার্টের কলার চিপে ধরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকেই, এই, তুই কি ভেবেছিস বাবার কাছে বলে আমাকে বকা শোনাবি? আমাকে ঠেলতে ঠেলতে বলল, না না, আমি তো কিছু বলিনি। আবার মিথ্যে বলিস? তুই বাবাকে এসব কেন বলেছিস? না মানে আমি তো। আর বলতে না পেরেই খাটের সাথে পা আটকে সরাসরি ঠাস করে খাটের উপর পড়ে গেলাম। মেহজাবিনও সরাসরি আমার বুকের উপর পড়ে গেল। উফ, এত সুইট আর এত সফট, আর ওর চুলগুলো সব আমার মুখের উপরে এসে পড়লো। ওর চুলের ঘ্রাণ যেন আমাকে পাগল করে দিচ্ছে। ওর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমার কানে ভেসে আসছে। মেহজাবিন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমিও অবাক হয়ে এক নয়নে মেহজাবিনের দিকে তাকিয়ে আছি। মেহজাবিন যে এতটা সুন্দর তা কখনোই বুঝতাম না, যদি ও আমার এতটা কাছে না আসতো। মনে হচ্ছে এখন ওকে জোর ধরি, কিন্তু না, তা এখন করা যাবে না। একথা ভাবতে না ভাবতেই মেহজাবিন আস্তে আস্তে আমার বুকের উপর থেকে উঠেই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। সরি, আসলে আমি ইচ্ছে করে। আর বলতে না দিয়েই সমস্যা নেই। বলেই চলে গেল। আমি মনে মনে ভাবলাম, বাহ, আমি তো ভাবছিলাম আজকে হয়তো কপালটা খারাপ, কিন্তু এখন তো দেখছি কপালটা অনেক ভালো। তারপর দরজাটা বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না, শুধু মেহজাবিনের মুখটাই ভেসে উঠছে। অনেক মায়াবী ছিল ওর মুখটা, দেখি মনেই হবে না ও আমার সাথে এমন ব্যবহার করতে পারে। তারপর ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি মনেই নেই। হঠাৎ আমার রুমের দরজার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। সবসময় উঠে দরজাটা খুলে দেখি রুম্পা। ভাইয়া, ঘুম হয়েছে কি? হ্যাঁ, এখন কিছু করতে হবে? ভাইয়া, একটু বাজারে যাইতে হইব, স্যার আপনারে ডাকতেছে। ও আচ্ছা, আমি এখনই আসছি বলে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আকরাম সাহেবের কাছে যেতেই, আকাশ, কাল মনে হয় তোমায় ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল। জি স্যার। এখন একটু বাজারে যাও, তারপর এসে মেহজাবিনকে ভার্সিটিতে দিয়ে এসে ঘুমাও, পরে গিয়ে নিয়ে এসো। জি আচ্ছা। এটা নাও, এটাতে সব লিস্ট করা আছে, আর এই নাও, এইগুলো সব নিয়ে আসো। জি আচ্ছা বলে যেতে নেবো তখনই, আকাশ, এসব আনতে পারবে তো? জি স্যার পারবো। ঠিক আছে, তাহলে যাও, আসার সময় রিক্সা দিয়ে আসো। তারপর আমি হেঁটেই বাজারে গেলাম। বাজারে গিয়ে টাকাগুলো গুনে দেখি 5,000 টাকা। তারপর লিস্ট অনুযায়ী সবকিছু কিনেও প্রায় 1200 টাকা ফিরেছে। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। রান্নাঘরে বাজারের ব্যাগটা রেখেই আকরাম সাহেবের কাছে যেতেই, কি হয়েছে আকাশ, বাজারে যাওনি? হ্যাঁ স্যার, লিস্ট অনুযায়ী সবকিছু নিয়ে আসছি। বলো কি এত তাড়াতাড়ি? জি স্যার, এগুলো সব নিয়ে আসছি। রূপা, এই রূপা বাজারে ঠিকঠাক এনেছে? তখন এই রূপা রান্নাঘর থেকে বলল, জি স্যার, সব ঠিক আছে। স্যার মোট 1200 টাকা ফিরেছে। 50 টাকা রিক্সা ভাড়া দিয়েছি, আর এই নিন 1150 টাকা। তখনই আকরাম সাহেব মনে মনে ভাবলো, বা ছেলেটাকে তো ভালোই। আরিফ সবসময় বলতো রিক্সা ভাড়া নাকি 100 টাকা, কিন্তু ও বলছে 50 টাকা। আর আরিফ বাজার করলে কখনো তো 500 টাকার উপর ফেরেনি, আর আকাশ 1200 টাকা ফিরিয়ে দিয়েছে। ছেলেটা হয়তো সৎ। কি হলো স্যার, টাকাটা নিন। তখনই আকরাম সাহেবের ঘোর কাটলো। হ্যাঁ, দাঁড়াও, বলে আমার হাত থেকে টাকাটা নিয়েই, এই নাও, এটা তুমি রাখো। স্যার আমার লাগবে না, কারণ আমি অন্য কিছু খাই না যে আমার টাকা লাগবে। ও আচ্ছা, ভালো তো, তুমি হয়তো জীবনে অনেক কিছু করতে পারবে। যাও, এখন নাস্তা করে নাও, মেহজাবিন রেডি হচ্ছে। জি স্যার বলে মনে মনে বললাম, আরে আকরাম সাহেব, এই 200 টাকা কেন, 2000 টাকা দিয়েও আমার এক কাপ কফির দামও হবে না।
এ কথা ভেবে রান্নাঘরে গিয়েই, রূপা আমার না খুব ক্ষুধা লাগছে, খাওয়ার কিছু আছে কি? হ হ ভাই, আছে তো। আপনার লিগা পরোটা আর ডিল রাখছি। আপনি ঘরে যান, আমি নিয়ে আইতেছি। ঠিক আছে, তুমি খাইছো তো? হ ভাইয়া, আমি একটু আগেই খাইছি। তাহলে আমি রুমে গেলাম। বলে আমি রুমে গিয়ে মোবাইলটা বের করে মামুনকে ফোন দিলাম। হ্যাঁ দোস্ত, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? এই তো আছি, কিন্তু এত সকালে কল দিলি যে, কিছু হয়েছে? আরে না, একটু আগে বাজার করে আসছি। কথা শুনে মামুন হা হা করে হেসেই, দোস্ত, তুই বাজারে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। কেন, তোর কি মনে হয় আমি বাজার করতে পারি না? ঠিক তা না, কিন্তু যে ছেলে জীবনে কখনো বাজার করেনি, সে ছেলে আজকে বাজার করছে। হ্যাঁ রে দোস্ত, কি করব বল, সবই কপাল। বলার সঙ্গে সঙ্গে রূপা আমার রুমে নাস্তা নিয়ে এসেই আমার হাতের মোবাইলটা দেখে বলল। ভাইয়া, নাস্তা নিয়ে আইছি। আমার মোবাইলের দিকে তাকিয়ে আমি সঙ্গে মোবাইলটা পকেটে রেখেই, কই দাও, খুব ক্ষুধা লাগছে। এই নেন, খাওয়া হইলে কুইন, আমি যাই। ঠিক আছে বলে মনে মনে ভাবলাম, রূপা তো আমার মোবাইলটা দেখে ফেললো, আবার আমার কথাগুলোও শুনে ফেললো নাকি। কিন্তু রূপা তো কিছুই বলো না। যাই হোক, আজকেই আমাকে একটা বাটন ফোন কিনতে হবে, এই বলে খেতে লাগলাম। তারপর খাওয়া শেষ করে রান্নাঘরে গিয়েই, রূপা আমার খাওয়া শেষ, এখন মেহজাবিন আপুকে ভার্সিটি দিয়ে আসতে হবে। ভাইয়া, আপু তো রেডি হয়েছে, তাই বসে আছে। বলো কি, তাহলে আমি গেলাম। বলে আমি মেহজাবিনের সামনে যেতেই দেখি ও কি যেন ভাবছে। তখনই মেহজাবিন আমাকে দেখেই আমার দিকে তাকিয়ে আছে। ওরা এমন ভাবে তাকানো দেখে রাতের কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে ফেললাম। চলো। জি। তারপর আমি মেহজাবিনের সঙ্গে গাড়ির কাছে গেলাম। গাড়িটা মেহজাবিন চালাবে, তাই আমি ওর সঙ্গে বসতে যাব না, কারণ সেদিনের কথা আমার এখনো মনে আছে। তাই ওর সঙ্গে সামনে না বসেই আসি পেছনে বসতে যাব। তখনই সামনে বসো। ওর এই কথা শুনে অনেকটাই অবাক হচ্ছি, কারণ মেহজাবিন তুই থেকে এখন আমাকে তুমি করে বলছে। তারপর আমি মেহজাবিনের কথায় ওর সঙ্গেই বসলাম। মেহজাবিন কাল রাতেই এই ঘটনার পর থেকে আমার সাথে তেমন কথা বলছে না, আবার খারাপ ব্যবহারও করছে না। কি হয়েছে কে জানে। তারপর মেহজাবিন গাড়ি চালাতে লাগলো, কেউ কোনো কথা বলছে না। প্রায় ভার্সিটির সামনেই চলে আসছি, তখন দেখলাম সার্জেন্ট পুলিশ গাড়ি আটকে লাইসেন্স দেখছে। তখনই মেহজাবিন ওর ব্যাগে হাত দিয়ে থ খেয়ে গেল, কারণ ভুলে লাইসেন্স বাসায় রেখে আসছে। তখনই আরে, লাইসেন্স তো বাসায় রেখে আসছি, এখন কি হবে? আমি কোনো কথা বলছি না, শুধু মনে মনে মিটে মিটে হাসছি, কারণ সার্জেন্ট আমাকে দেখলে লাইসেন্স তো দূরের কথা, গাড়িও থামাবে না। তারপরে এক এক করে গাড়ি চেক করতে করতে আমাদের গাড়ি চেক করবে। তখন সার্জেন্ট আমাকে দেখেই বাড়ি থেকে একটা সালাম দিয়ে গাড়ি চলে যেতে বললো। কিন্তু সার্জেন্ট যে আমাকে সালাম দিল তা মেহজাবিন বুঝতে পারেনি, কিন্তু অনেক অবাক হয়ে গাড়ি চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আরে, লাইসেন্স ছাড়া তো গাড়ি আটকে জরিমানা করে, কিন্তু গাড়ি আটকাবে তো দূরের কথা, উল্টো সালাম দিল, ব্যাপারটা কি? তারপর ভার্সিটির ভেতরে গাড়ি পার্কিং করেই, আকাশ, তুমি গাড়িতে থাকো, আর এই নাও, এটা দিয়ে ক্যান্টিন থেকে দুপুরে কিছু খেয়ে নিও। জি আচ্ছা। তারপর মেহজাবিন ভার্সিটির ভেতরে হেঁটে চলে যাচ্ছে, আমিও গাড়ি থেকে নেমে ও হেঁটে যাওয়া দেখছি। আসলে কবি ঠিকই বলেছেন, মেয়েদের মন বোঝা বড়ই দায়। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেই মন পড়লো, আরে আমার তো একটা বাটন ফোন লাগবে। তাই সঙ্গে সঙ্গে মামুনকে কল দিলাম। হ্যাঁ দোস্ত, বল। দোস্ত, তুই একটা ভালো বাটন ফোন কিনে ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে চলে আয়। ঠিক আছে দোস্ত, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ঠিক আছে দোস্ত, আয়। বলে কলটা কেটে দিলাম। ওইদিকে মেহজাবিন ক্লাসে যেতেই ওর বান্ধবীগুলো ওকে ঘিরে ধরলো। তার মধ্যে তন্নি বলে উঠলো, মেহজাবিন, তোদের বাড়ির চাকর মানে আকাশ, ছেলেটা কিন্তু অনেক ভদ্র। কথাটা শুনে মেহজাবিন তন্নির দিকে তাকিয়ে আছে। মেহজাবিন, তন্নি কিন্তু ঠিকই বলেছে। আর হ্যাঁ, ছেলেটার চলাফেরা কথাবার্তা দেখে মনে হয় না গরিব ঘরের ছেলে। আমারও প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, কিন্তু ওকে জিজ্ঞেস করতেই ও বলল ও নাকি ছোট থেকে ঢাকায় বড় হয়েছে, তাই ও আমাদের মতো কথা বলে। কিন্তু আজকে আসার সময় একটা অবাক করা ঘটনা ঘটেছে। কি অবাক করা ঘটনা? আরে, তোরা তো জানিসই, লাইসেন্স না থাকলে সার্জেন্ট জরিমানা করে। হ্যাঁ, তাই তো করবেই। আরে, এখানেই তো অবাক করা বিষয়। আমি ভুলে আমার লাইসেন্স বাসায় রেখে আসছি, তখন আকাশ আমার পাশে বসা ছিল, কিন্তু সার্জেন্ট আমার লাইসেন্স চেক করো তো দূরের কথা, উল্টো সালাম দিয়ে গাড়ি ছেড়ে দিল। কি বলিস? আমার মনে হয় এখানে কোনো একটা গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় কোনো একটা গন্ডগোল আছে। কিন্তু সেই গন্ডগোলটা কি হতে পারে? খুঁজে দেখ কি হতে পারে। কিন্তু কিভাবে? আরে শোন,
আমরা ওকে কোথাও নিয়ে যাব, এই ধর রেস্টুরেন্টে। তারপর আমরা অনেক খাবো অ্যান্ড ওকেও খাওয়াবো, কিন্তু খাওয়া শেষে আমি বিলটা দিতে যাব, তখনই তুই বলবি, বিলটা তুই দিবি। তারপর আমি আর তন্নি তোদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো। এতে কি হবে? হ্যাঁ, এতে কি হবে? আরে আগে শোন, তারপর আমি আর তন্নি চলে আসার পর তুই ব্যাগ হাতে নিয়ে বলবি তুই টাকা আনতে ভুলে গেছিস। তারপর দেখবি ও কি বলে। তারপর না হয় ওকে রেখে 1 ঘন্টার জন্য ওখান থেকে চলে আসবি। টাকা ছাড়া তো ও তোকে বের হতে দিবে না। যদিও টাকা না দিয়ে দেয় তাহলে বুঝতে হবে এখানেই গন্ডগোল আছে। আরে বিথি, তোর মাথায় এত বুদ্ধি, আগে তো জানতাম না। উফ, দারুণ একটা আইডিয়া দিয়েছিস। তাহলে চল আজকে ক্লাস করেই যাই। হ্যাঁ, ঠিক বলেছিস, ক্লাস শেষ করেই যাব। তারপর ক্লাসে স্যার আসার পরেই ওরা ক্লাস করতে লাগলো। এদিকে কিছুক্ষণ পরে মামুন ফার্জের সামনে এসে আমাকে কল দিল। হ্যাঁ মামুন, কোথায় তুই? এই তো, হ্যাঁ হ্যাঁ, তোকে দেখেছি। বলেই কল কেটে দিল। তারপর আমি পেছনে তাকাতে দেখি মামুন আসছে। কিরে দোস্ত, কি খবর তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। এই নে তোর বাটন ফোন। আর হ্যাঁ, এখন বল, কেমন চলছে তোর দিনকাল? এই তো ভালোই। দোস্ত, রাতে একটা ঘটনা ঘটেছিল, শুনবি? আরে শুনবো না মানে? বল বল, কি ঘটেছিল? তাহলে শোন। সব মামুনকে বললাম। দোস্ত বলিস কি? বলে হা হা করে হাসতে লাগলো। আরে তারপর থেকে আমার ভালো ব্যবহার শুরু করছে। দোস্ত, আমার মনে হয় ও তোর প্রতি কিছুটা দুর্বল হয়েছে। হ্যাঁ মনে হয়। কিন্তু দোস্ত, সামনে মনে হয় মেহজাবিন তোর কোনো পরীক্ষা নিতে পারে, সাবধানে চলিস। আমারও মনে হয়। দোস্ত, একটু পরেই ওদের ক্লাস শেষ হবে, আমি বরং এখন যাই, রাতে কথা হবে। ঠিক আছে দোস্ত, যা, রাতে কথা হবে। তারপর মামুন চলে গেল। আর ক্ষুধাও লেগেছে অনেক, তাই ক্যান্টিনে গেলাম কিছু খেতে। কি খাবো ভেবে একটা বার্গার অর্ডার দিলাম। তারপর বার্গার দিতেই খাওয়া শুরু করলাম। তারপর খেয়ে গাড়ির কাছে গিয়ে বাটন মোবাইলটার ভেতরে আমার সিম কার্ডটা ভরতেই দেখি মেজাবেন আর ওর 2 বান্ধবী তন্নি আর বেথি আসছে। সরাসরি মোবাইলটা পকেটে রেখে দিলাম। আকাশ, তোমার পকেটে ওটা কি? কই, কিছু না তো। কিছু না মানে? আমি এখনই দেখলাম তুমি আমাদের দেখে কিছু লুকিয়েছো। কি আর করার, দেখেই যখন ফেলেছে তখন বের করেই দেখাই। না মানে এই মোবাইলটা। ও, তাই বলো, আমি ভাবলাম কি নাকি। তখন এই তন্নি বলে উঠলো, আরে সেদিন না আপনি বলেছিলেন মোবাইল চালান না, তাহলে এখন মোবাইল আসলো কোথা থেকে? না মানে এমনিই বলেছিলাম। আরে বাদ দে, খুব ক্ষুধা লেগেছে, চল কোথাও গিয়ে খেয়ে আসি। হ্যাঁ চল, আমারও অনেক ক্ষুধা লাগছে। ঠিক আছে, তোরা পেছনে বস, আকাশ আমার সাথেই বসবে। তারপর তন্নি আর বেথি পেছনে বসলো আর আমি মেহজাবিনের সাথে বসলাম। তারপর মেহজাবিন গাড়ি স্টার্ট দিল। কেউ কোনো কথা বলছে না। মেহজাবিন চুপচাপ গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাসে আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে, কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না। কিন্তু আমি তো ঠিকই বুঝতে পারছি, তবুও না দেখার ভান করে সোজা তাকিয়ে আছি। তারপর কিছুক্ষণ পরে একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা পার্কিং করলো। সরাসরি তন্নি আর বেথি নেমে পড়লো। মেহজাবিন নেমেই, আকাশ নামো। জি বলে গাড়ি থেকে নেমে পড়লাম। তখনই মেহজাবিন বলল, আকাশ চলো। আমিও আসবো? হ্যাঁ, আমাদের তো ক্ষুধা লেগেছে, আর তোমারও তো মনে হয় লেগেছে। সেই সকালে খেয়ে আসছো, এখনো তো কিছুই খাওনি। আমি যে খেয়েছি তা আর বললাম না। চলো চলো বলেই ভেতরে যেতে লাগলো। তখনই ওর এই ব্যবহার দেখে আমার একটু একটু সন্দেহ হতে লাগলো, কিন্তু তবুও আমি ওদের পেছন পেছন রেস্টুরেন্টের ভেতরে গেলাম। তারপর তন্নি, বিথি আর মেহজাবিন একসাথে বসে আমাকে ওদের সামনে চেয়ারে বসতে বললো। কি আর করার, ওদের সামনে চেয়ারেই বসলাম। তারপর মেহজাবিন ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিল। আমি চুপচাপ বসে আছি আর মনে মনে ভাবছি হয়তো ওরা কোনো একটা ফোন দিয়ে এসেছে আমাকে নিয়ে, কিন্তু কি সেই ফোন দি আমাকে বুঝতেই হবে। তারপর ওয়েটার 4 জনকে খাবার দিয়ে গেল। তখনই আকাশ, খাওয়া শুরু করো। বলে ওরা চামচ দিয়ে খাওয়া শুরু করলো, কিন্তু আমি যদি চামচ দিয়ে খাই তাহলে হয়তো কিছুটা ধরা খেয়ে যেতে পারি। তাই সঙ্গে হাত দিয়ে খাওয়া শুরু করলাম। মেজাবিন তা দেখেই, আরে আরে কি করছো? এগুলো চামচ দিয়ে খেতে হয়। ও আচ্ছা, আসলে কখনো খাইনি তো, বলে চামচ হাতে নিয়ে চামচ দিয়ে খেতে লাগলাম। মেজাবিন খাচ্ছে আর কিছুক্ষণ পর পরে আমার দিকে তাকাচ্ছে। তারপর খাওয়া শেষ না হতেই আবার অন্য খাবার অর্ডার দিল। ওটা এসে সেগুলো দিয়ে গেল। তখন আমি মেজাবিনকে বললাম, আমার না পেট ভরে গেছে, আর খেতে পারবো না। আর খেতে পারবে না মানে? তাহলে এগুলো কে খাবে? তাড়াতাড়ি খেয়ে ওঠো। বলেই ওরা আবার খেতে শুরু করলো। ওদের খাওয়া দেখে হা হয়ে তাকিয়েছি। ওদের দেখলে মনেই হবে না
ওরা এত খেতে পারে, কিন্তু আমিও কম কিসের? ইচ্ছে করলে ওদের তিনজনের খাবার একাই খেয়ে ফেলতে পারি, কিন্তু এতে ওরা খারাপ ভাবতে পারে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ বসে আছি, আর ওরা কথা বলছে আর হাসছে। তখনই বিথি বলে উঠলো, এই তোরা বস, আমি বিলটা দিয়ে আসি। বলে বিথি ক্যাশের দিকে যাবে, তখনই আরে আরে, তুই বিল দিতে যাবি কেন? আমি তো তোদের নিয়ে আসছি। বস, বিলটা আমি দিব। তখনই তন্নি বলল, নিয়ে যাবেন? তাহলে তোরা থাক, আমার একটু কাজ আছে। আরে তুই একাই যাবি নাকি? আমিও যাব, চল। কি রে, তোরা দুজনই চলে যাবি? কি করব বল, একা একা যেতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। বলার পরেই ওরা চলে যাবে। তখন আমি পেছনে ঘুরে ওদের দিকে তাকাতে দেখলাম বিথি চোখে ইশারা দিয়ে কি যেন মেহজাবিনকে বললো। তখন আমি বুঝে গেলাম আসলে ওদের কোনো একটা ফোন দিয়েছে। তারপর ওরা চলে যাবার পরেই, আচ্ছা আকাশ, তোমার গপ নাই? গপ কি? আরে গাধা, গপ মানে প্রেমিকা। না, আমার কোনো প্রেমিকা নেই। কেন?